আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের পক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল। অন্তর্বর্তী সরকারকে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শীঘ্রই। বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক চায় জাতিসংঘ। মানবাধিকার সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার অঙ্গীকার। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা দূর হয়েছে বললেন অর্থ উপদেষ্টা। দেশ পরিচালনায় দ্রুত রাজনৈতিক সরকার প্রয়োজন মন্তব্য। এবং কুষ্টিয়ায় হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে 3 অভিযোগ। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দ্রুতই তদন্ত। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে উরুগুয়ের দক্ষিণ আটলান্টিক মহাসাগরে বিচিত্র সামুদ্রিক প্রাণীর সন্ধানের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের পক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে গণভোট কখন হবে আর কোন আইনি ভিত্তি লাগবে সেই প্রক্রিয়া নিয়ে রবিবার নানা আলোচনা হলেও চূড়ান্ত হয়নি। তবে জারি হতে পারে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া অধ্যাদেশ। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে রাজনৈতিক দলগুলো একমত হলেও কিভাবে কোন প্রক্রিয়ায় আইনি ভিত্তি ও এর বাস্তবায়ন তা নিয়ে দীর্ঘ আলোচনাতেও আসেনি ঐকমত্য। তাই রোববার চতুর্থ দিনের মতো আলোচনা। আমরা মনে করি যে যারা 106 এর পক্ষে আছেন তারাও এখানে অ্যাকোমোডেটেড হলেন, আর যারা কনস্টিটিউশন অর্ডার পক্ষে আছেন তারাও অ্যাকোমোডেটেড হলেন। মূল কথাটা হচ্ছে যে বর্তমান সরকার একটা অধ্যাদেশ জারি করতে পারে, যে অধ্যাদেশের মধ্য দিয়ে একদিকে যেমন জুলাই জাতীয় সনদের একটা পরবর্তী জনপ্রতিনিধিরা আইনি বাধ্যবাধকতায় থাকেন এটা বাস্তবায়নের ক্ষেত্রে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত হয়েছে দলগুলো, তবে গণভোট কখন হবে তা নিয়ে রয়েছে মতবিরোধ। পুরোপুরিভাবে যেভাবে আমরা ঐকমত্য হয়েছি উইথ নোট অফ ডিসেন্ট কিছু কিছু ক্ষেত্রে সেটা বাস্তবায়ন করতে নেক্সট পার্লামেন্টের সমস্ত সংসদ সদস্যগণ বাধ্য থাকবে যদি জনগণ তার পক্ষে রায় দেয়। জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায় জামাত আর এনসিপি চায় গণপরিষদ নির্বাচন। আমাদের অবস্থান যদিও আগে সংবিধান আদেশ ছিল, আমরা বলেছি হ্যাঁ জাতির স্বার্থে দলীয় অবস্থানকে আমরা একটু মডিফাই করেছি, করে আমরা গণভোটের ব্যাপারে একমত হয়েছি এবং এটাও আমরা বলেছি এই গণভোটের রেজাল্ট যদি আমাদের বিপক্ষ যায় আমরা এখানে ছাড় দেব। শিগগিরই সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট প্রস্তাব পাঠাতে পারবে বলে ঐকমত্য কমিশনের প্রত্যাশা। আমাদের এই আলোচনা আগামীতে 8 তারিখ বিকেলবেলা আবার আমরা বসব। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আরও খানিকটা সময় চাওয়া হয়েছে। এর আগে রোববার সকালে কমিশনের সদস্যদের বৈঠকে সবার কাছে গ্রহণযোগ্য একটি দলিল তৈরির তাগিদ দেন ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা ক্রিটিক্যাল রয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। শনিবার রাতে সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে পরিবারের পক্ষ থেকে তিনি জীবিত আছেন বলে নিশ্চিত করা হয়। শারীরিক নানা জটিলতা নিয়ে গত 27 সেপ্টেম্বর থেকে স্কয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন তিনি। স্ট্রোকের কারণে তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে। ডাকসুর সাবেক ভিপি ও ভোলা 1 আসনের সাবেক এই সংসদ সদস্যের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার মৃত্যু নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তোফায়েল আহমেদের পরিবারের সদস্যরা।
ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস জানিয়েছেন, ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে গোয়েন লুইস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রশংসা করে বলেন, জাতিসংঘ সব সময় বাংলাদেশের মানুষের পাশে থাকবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, জাতিসংঘ চায় বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক। রাহুল রায়ের রিপোর্ট। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস সহ জাতিসংঘের প্রতিনিধি দল। বিদায়ী সাক্ষাৎ শেষে গোয়েন লুইস বলেন, জাতিসংঘ সবসময় বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী হয়েই থাকবে। Very important moment now in the lead up to the elections in February. As the UN, we're doing what we can to support the Election Commission. খুবই গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে বাংলাদেশের। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে আমরা নির্বাচন কমিশনকে সাহায্য করব। রোহিঙ্গাদের মানবাধিকার, বিশেষ করে তাদের পুনর্বাসন খুবই চ্যালেঞ্জিং। জাতিসংঘ সব সময় বাংলাদেশের মানুষের পাশে থাকবে। The UN continues to stand in solidarity with the Bangladeshi people. বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের মানবাধিকার, রোহিঙ্গা প্রত্যাবর্তন ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা মনে করি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সে কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে রোহিঙ্গার বিষয়টা, রোহিঙ্গা প্রত্যাবর্তন। পরে আমরা বিএনপি পরিবারের এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কথা বলেন ছাত্র রাজনীতি নিয়ে। 15-16 বছর ধরে আপনার জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা এর কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে, আজকে গুন্ডা তৈরি হচ্ছে। ছাত্র নামধারীদের দিয়ে কিভাবে মিছিল ভাঙানো যায়, কিভাবে মিটিং ভাঙানো যায়, এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল তা দূর হয়েছে। জামায়াতে ইসলামী এবং তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপি ফেব্রুয়ারি নির্বাচনে আসবে বলে জানিয়েছেন তিনি। চ্যানেল আইকে উপদেষ্টা আরও বলেন, দেশ পরিচালনায় দ্রুত রাজনৈতিক সরকার প্রয়োজন। রফিকুল বাশারের রিপোর্ট। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে অন্তর্বর্তী সরকার প্রধান ঘোষণা দিলেও তা নিয়ে জনমনে আছে নানা শঙ্কা। বর্তমান ব্যবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছে বিএনপি। তবে পিআর পদ্ধতি ও নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে জামায়াত ও এনসিপি। তাই ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা, সেই শঙ্কা দূর হয়েছে বলে জানালেন অর্থ উপদেষ্টা। সে কিছুটা ছিল, এখন তো ইলেকশন নিয়ে কিন্তু কোনো আর ইসে নাই। ওই যে পিআরআই বলছে টলছে, তাই পিআরআই হয়তো আপার হাউসে হইতে পারতো, কিন্তু এখন আপার হাউসটা এখন তো এই সমস্ত করা ডিফিকাল্ট হবে। লোয়ার হাউসে পিআরআই তো বিএনপিও রাজি হবে না অন্য, আর আপার হাউসে বিএনপি মোটামুটি করতে পারে অনেকটা। ইন্ডিয়ান রাজ্যসভা যেমন আপার হাউসে আছে সিলেক্টেড লোকজন, অতএব সেই দিকে এখন দ্বিধা নাই, নির্বাচন করতে চায়। ইভেন জামাত ইসলামের নির্বাচন, ছাত্ররা এখন নির্বাচন করতে চায় এবং নির্বাচন না হলে আসলে কিন্তু এই যে আমাদের উপর ডিপেন্ডেন্ট বা আমাদের এই আর কত কার আমাদের গালিগালাজ শুনে আমরা অনেকটা দুর্গটা রক্ষা করার মতো, তাই না? আমরা দুর্গটাকে রক্ষা কোনো ধস না নামে। অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের চাহিদা মতো নির্বাচনের সময়ের নিরাপত্তা ও কারিগরি সহায়তায় কাজ চলছে। প্রিপারেশন কিন্তু মোটামুটি ইলেকশন কমিশন কিন্তু কোয়াইট অ্যাক্টিভ। তারা যা একটা এক্সারসাইজ করে, দু একটা ডেলিমিটেশনের এই ভাঙ্গা, তারপর রংপুর না কোথাও, ওগুলো ওরা সলভ করে দুটো ভাগ করেছে, আবার হয়তো ওরা ইসে করবে। আর এমনি টেকনিক্যালি সেটা আইন শৃঙ্খলা তো ঠিক হবে, মোটামুটি আইন শৃঙ্খলার ব্যাপারে যথেষ্ট, কারণ এখানে আর্মির একটা মেজর রোল থাকে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা অর্থ উপদেষ্টা। তোমরা এটা ইসে করো। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।
নির্বাচনকে সামনে রেখে কূটনৈতিক তৎপরতাও চালাচ্ছে জামায়াতে ইসলামী। গত এক মাসে 20টিরও বেশি কূটনৈতিক বৈঠক করেছে তারা। জামায়াত নেতারা একে বড় সফলতা দাবি করলেও বিশ্লেষকরা বলছেন এসব বৈঠক রাজনীতিতে তেমন কোনো প্রভাব ফেলবে না। তাফহিমুল ইসলামের রিপোর্ট। 5 আগস্টের পট পরিবর্তনের পর ঢাকার কূটনীতিক অঙ্গনে আগের চেয়ে বেশি যোগাযোগ শুরু করে জামায়াতে ইসলামী। বৈঠক করে মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, চীন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, রাশিয়া সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর কূটনীতিকদের সঙ্গে। পাশাপাশি জামায়াতের আমির সফর করেন চীন, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশে। এসব কূটনীতিক বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, বিনিয়োগ, আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিপাক্ষীয় বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক, ক্ষমতায় গেলে নারীর অধিকার, গার্মেন্টসে নারীদের চাকরি, সংখ্যালঘুদের অধিকার সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এজেন্ডা হিসাবে আলোচনায় উঠে আসে। এমবাসিগুলিতে আমাদের যাওয়ার সুযোগ আমাদের সরকারে দিত, এখন সেই ভিউজ আমরা করতে পারতেছি। আর নির্বাচন যেহেতু আছে, নির্বাচনটা সবাই চাচ্ছে এবং 14, 18, 24 যেহেতু হয় নাই, একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেহেতু সবাই গ্রহণযোগ্য, সেই জন্য অথবা অনেকের বিভিন্ন ধরনের ব্যাখ্যা জানার বিষয় থাকে, সেজন্য আসে, কথা বলে। নির্বাচন সামনে রেখে এসব বৈঠক হয়েছে এমন কথা অস্বীকার করে জামাত নেতারা একে দাবি করতে চান রাজনৈতিক সফলতা হিসাবে। দীর্ঘদিন আমাদের সাথে তাদের এই ব্যাপারে কোনো কাউন্সিলিং হয় নাই। আমার মনে হয় যে এই কারণে একটু বেশি মনে হচ্ছে। আর এটা নিঃসন্দেহে জামাতের একটা দলীয় অবস্থান বা জামাতের রাজনৈতিক অবস্থান, এটা একটা শক্তিমত্তারও পরিচয়তে কোনো সন্দেহ নাই। জামাত তার অবস্থানকে তুলে ধরতে পেরেছে এবং এই সমস্ত কূটনৈতিক মিশনের যারা আসছেন তারা আমাদের দৃষ্টিতে স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। জামাতের এসব বৈঠক আগামী নির্বাচন এবং রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে এমন প্রশ্ন ছিল বিশ্লেষকদের কাছে। যদি জামাত ইসলাম ক্ষমতায় চলে আসে তাহলে অবশ্যই জামাত ইসলামের সাথে ডিল করতে হবে, আগে ভাগে তারা জেনে নিতে চাই এবং সম্পর্কটা স্ট্যাটিস্টিক্যালি এগিয়ে নিতে চাই, তার কারণে তারা জামাতের কাছে আসছে। এখন বাংলাদেশের রাজনীতির যে অবস্থা, যত জটিলতা ধারণ করেছে, আন্তর্জাতিক কোনো মহল এই মুহূর্তে রাজনীতিতে কোনো ধরনের ইন্টারভেনশন করতে যাবে না, কারণ রাজনীতি এখন স্থির না। এখন মানে কোনো ধরনের হস্তক্ষেপ, কোনো ধরনের নাড়াচাড়া করতে গেলেই কার উপর দিয়ে যে এর ক্ষতিটা বয়ে যাবে কেউ নিশ্চিত না। বিশেষজ্ঞরা বলছেন সব দেশের স্বার্থেই সম্পর্ক থাকতে হবে, কিন্তু রাজনীতি হতে হবে বাংলাদেশ কেন্দ্রিক। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গোলি। রাজধানীর বসুন্ধরায় আমিরের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী। বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের দৃঢ় সমর্থন থাকবে বলে জানান রাষ্ট্রদূত। বাংলাদেশে ভবিষ্যতে সুইজারল্যান্ডের বিনিয়োগ আরও বাড়বে আশা প্রকাশ করেন তিনি। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় নেতারা। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় বৌদ্ধ ধর্মীয় নেতারা প্রবারণা পূর্ণিমার তাৎপর্য বর্ণনা করে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা প্রধান উপদেষ্টাকে বিহার পরিদর্শনেরও আমন্ত্রণ জানান। বৌদ্ধ ধর্মীয় নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারকে অবহিত করার পর 10 দিনের মধ্যে শ্মশানের জন্য স্থান বরাদ্দ দেওয়া হয়েছে। এটা ইতিহাসে অনন্য। বৈঠকে এবছর কঠিন চীবরদান উদযাপনের প্রস্তুতি সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথের, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় সহ অন্যরা। এছাড়া ধর্ম উপদেষ্টা ডক্টর আফাম খালিদ হোসেন ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হবে কিনা এ বিষয়ে আগামীকাল আদেশ দেবেন ট্রাইব্যুনাল 2। এর আগে আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে 3টি অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। তারা জানান, আসামি মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় আনা হয়েছে।
এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, অপরাধী সংগঠন হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে শীঘ্রই তদন্ত শুরু হবে। ইতোপূর্বে রাজনৈতিক দল এনডিএম এর দাখিল করা অভিযোগ যাচাই বাছাই করছে তদন্ত সংস্থা। এছাড়া সিরাজগঞ্জে 3 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য ডক্টর জান্নাত আরা হেনরি, আওয়ামী লীগ নেতা শামীম তালুকদার ও আবু মুসাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। জুলাই আগস্টের আন্দোলনে রাজধানীর চাংখারপুলে আনাসহ 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় 9ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ হয়েছে ট্রাইব্যুনাল 1-এ। অপরাধ আমলে গ্রহণের জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে প্রেয়ার করা হয়েছে। আদালত আগামীকালকে এটার উপরে আদেশ দেবেন বলে জানিয়েছেন। এই ফর্মাল চার্জে আমরা মাহবুবুল আলম হানিফের ব্যাপারে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ নিয়ে আসছি। দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। সেটা যদি পুরো দমে শুরু হয়, তখন আমরা বলতে পারবো আপনাদেরকে যে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর আছে। দুর্গাপূজায় অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা আরও বলেন, এতে প্রতিবেশী দেশ এবং ফ্যাসিস্ট ও কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীর ইন্ধন ছিল, কিন্তু তারা সফল হয়নি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের বিভিন্ন স্থানে 793টি মণ্ডপে অসুরের মুখে দাড়ি দেয়া হয় বলেও জানান তিনি। খাগড়াছড়িতে যে ধর্ষণের অভিযোগ ছিল, মেডিকেল রিপোর্টে সে আলামত পাওয়া যায়নি বলেও জানান উপদেষ্টা। পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তে পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদত রয়েছে, যা ইতিমধ্যে প্রতিমান হয়েছে। একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপন সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যে তারই যোগসূত্র দেখা যাচ্ছে। সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে রবিবার থেকে নজরদারি শুরু করেছে পরিবেশ মন্ত্রণালয়। এই নজরদারি চলবে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত। 1 জানুয়ারি থেকে সচিবালয়ে একবার ব্যবহার্য সব ধরনের প্লাস্টিক ব্যবহার পুরোপুরি বন্ধ থাকবে। সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, সরকারি অফিসগুলো যেন একবার ব্যবহার্য প্লাস্টিক থেকে সরে আসে, সে যাত্রা সচিবালয় থেকে শুরু হলো। এরই মধ্যে সব মন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আজকে থেকে নিয়ে শুরু করে 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা নজরদারিটা করব। আশা করি 1 জানুয়ারি থেকে সচিবালয় সম্পূর্ণভাবে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। ট্রাম্পের বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় বিমান এবং স্থল হামলা চালাচ্ছে ইসরায়েল। রবিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত 70 জন ফিলিস্তিনি। গাজায় যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে আলোচনার জন্য মিশর গেছেন মার্কিন প্রেসিডেন্টের 2 প্রতিনিধি। ইসরায়েলের হাতে আটক সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থানবার্গের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। প্রিয় দর্শক, এবার জানাবো নিটোল টাটা বিশেষ সংবাদ। উরুগুয়ের উপকূলের কাছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে 4000 ফুট গভীরে বিশাল আকৃতির প্রবাল প্রাচীর ও অগণিত সামুদ্রিক প্রাণীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষকদের মধ্যে ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা, চিলি, ফ্রান্স এবং জার্মানির 37 জন বিজ্ঞানী ছিলেন। তারা সমুদ্রের গভীরে অন্তত 30টি নতুন প্রজাতির প্রাণীর খোঁজ পেয়েছেন। এসবের মধ্যে স্পঞ্জ, শামুক, ক্রাস্টোসিয়ান, বেলোফিশ, স্লিট শেল শামুক, গ্রুপার মাছ এবং হাঙর অন্তর্ভুক্ত।
বিজ্ঞানীরা শত শত ছোট সামুদ্রিক প্রজাতির তথ্য সংগ্রহ করেছেন, যা আগে কখনো দেখা যায়নি। সেই সঙ্গে 40 মিটার উচ্চতা ও 180টিরও বেশি ফুটবল মাঠের সমান অনেকগুলো প্রবাল প্রাচীরের সন্ধান পাওয়া গেছে। দলটির প্রধান বিজ্ঞানী আলভার কারেনজা জানান, এসব অনুসন্ধান ভবিষ্যতে নতুন প্রজাতি শনাক্ত ও সমুদ্র সংরক্ষণে বড় ভূমিকা রাখবে। এবার জানাবো কৃষি সংবাদ। বগুড়ায় নকল কীটনাশক স্প্রে করায় কয়েক একর জমির সবজি গাছে পচন ধরে ব্যাপক ক্ষতির অভিযোগ উঠেছে। কৃষি বিভাগ বলছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এবার প্রকৃতি সংবাদ। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ বাস্তবায়নের দাবি জানিয়েছে তিস্তা নদীরক্ষা আন্দোলন কমিটি। রংপুর ও নীলফামারীতে পদযাত্রা শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন সংগঠনের নেতারা। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে পদযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একই দাবিতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে পদযাত্রা শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন দলের নেতাকর্মীরা। এ সময় দাবি বাস্তবায়ন না হলে উত্তরবঙ্গ অচল করে দেওয়ার হুমকি দেন নেতারা। অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝে বলছে যে কাজ শুরু হবে, কখন শুরু হবে, কিভাবে শুরু হবে, এটা আমাদের কাছে এখনো স্পষ্ট করা হয়নি। সেজন্য আমরা বাধ্য হয়ে আবারও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছি। আজকে 5 জেলায় আমরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছি। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সৌদি আরবের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নে যাত্রা শুরু হলো নতুন আরেকটি চেম্বারের। সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন সৌদি আরব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি SABCCI নেতারা। লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি আশরাফুল হক চৌধুরী বলেন, স্বাধীনতার এত বছর পরও ভ্রাতৃপ্রতিম দেশটির সঙ্গে কোনো চেম্বার না থাকায় দুই দেশের ব্যবসায়ীদের আন্তঃযোগাযোগ সীমিত ছিল। দুই দেশের উদ্যোক্তাদের অংশগ্রহণে সোমবার থেকে 3 দিনের আনুষ্ঠানিকতার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। 20 জনের সৌদি প্রতিনিধি দলের অনেকেই রবিবার ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার বিজনেস সামিটের মাধ্যমে কার্যক্রম শুরু হবে বলে জানান চেম্বার সভাপতি। সন্ধ্যা 7টায় সৌদি আরব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ SABCCI এর শুভ উদ্বোধন। বিদেশি উদ্যোক্তারা এখন সৌদি আরবে বিভিন্ন সেক্টরে ডাইরেক্ট ইনভেস্ট এবং মালিক হিসেবে ব্যবসা পরিচালনা করতে পারছেন। এই কারণে আমার মনে হয় আমাদের এই সামিটটা খুব টাইমলি। বাংলাদেশ থেকে বহির্বিশ্বে নার্স রপ্তানি করার সুযোগ দেখতে পাচ্ছি এবং সৌদি আরব একটা মোক্ষম জায়গা, সেখানটায় আমরা এই কাজটা করতে চাচ্ছি। আমরা FDI নিয়ে আসতে পারি যদি আমরা প্রপার পলিসি করি, এই পলিসিতে কনসিস্টেন্সি থাকে এবং আমরা ইনভেস্টরকে যদি আমরা সেভাবে আমরা ফ্যাসিলিটেট করতে পারি। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। আহ্বান জানান তারা। সার নিয়ে বিদ্যমান সংকটের কথা তুলে ধরে সরকার ডিলারদের মতামতের বাইরে যেতে চাইলে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেন নেতারা। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওনারা যদি সঠিকভাবে বরাদ্দ দেয়, আমার বিশ্বাস সারা বাংলাদেশের কোথাও সারের কোনো সংকট হবে বা ডিলার প্রয়োজন হবে বলে মনে করি না। সরকার যদি আমাদের বিপক্ষে অবস্থান নেয়, আমরা কি পদক্ষেপ নেব সেটা বলবো না, তবে আমরা কঠোর পদক্ষেপ নেব যেটা এই সরকার সামলাতে পারবে না।
রাশিয়ার সোচিতে চতুর্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে পদকজয়ীদের বিশ্ব সাহিত্য কেন্দ্রে সংবর্ধনা দেয়া হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণপদক সহ মোট 4টি পদক ও একটি অনারেবল মেনশন অর্জন করেছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন BA এর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ দলের হয়ে স্বর্ণপদক পেয়েছেন যশোর পুলিশ লাইন্স সেকেন্ডারি স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ মখদুম আমিন ফাহিম। রৌপ্য পদক পেয়েছে ঢাকার হিড ইন্টারন্যাশনাল স্কুলের A লেভেলের শিক্ষার্থী সপ্তর্ষি রহমান এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজের 12শ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ রাদিত রাইয়ান। অনারেবল মেনশন অর্জন করেছে খুলনার সাউথ হেরাল্ড ইংলিশ স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী সায়ন্তন রায়। প্রতিযোগিতায় 20টি দেশের 90 জন প্রতিযোগীর মধ্যে বাংলাদেশ থেকে 6 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এবার জানাবো খেলার খবর। প্রথমবারের মতো আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণ টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজে 2টি টেস্টের পাশাপাশি 3টি টি20 ম্যাচও খেলবে দুই দল। সিরিজের সূচি প্রকাশ করেছে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। আগামী 6 নভেম্বর ঢাকায় আসবে আইরিশ ক্রিকেট দল। 11 নভেম্বর থেকে প্রথম টেস্ট মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরু হবে 19 নভেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর 3 ম্যাচের টি20 সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে দুই দল। 3টি ম্যাচ হবে 27 ও 29 নভেম্বর এবং 2রা ডিসেম্বর। এর আগে 2023 সালে প্রথম ও একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সে ম্যাচে 7 উইকেটে জিতেছিল বাংলাদেশ। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের পক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল। অন্তর্বর্তী সরকারকে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শীঘ্রই। বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক চায় জাতিসংঘ। মানবাধিকার সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার অঙ্গীকার। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা দূর হয়েছে বললেন অর্থ উপদেষ্টা। দেশ পরিচালনায় দ্রুত রাজনৈতিক সরকার প্রয়োজন মন্তব্য। এবং কুষ্টিয়ায় হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে 3 অভিযোগ। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দ্রুতই তদন্ত। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।